আমার শুরু অভিনেতা হিসাবে মঞ্চে প্রায় আমি 30টি নাটকের 108টি শো করেছি। হারাধনের 10টি ছেলে বলে একটি নাটক করি, সেখানে আমি একদম পিওরলি একজন অভিনেতা ছিলাম এবং সেটিই মূলত আমার প্রথম মঞ্চের নাটক ছিল। কিছুটা আমি রাজনীতির সাথে যুক্ত ছিলাম, কারণ আমি একটা বাম রাজনীতির সাথে যুক্ত ছিলাম। পরে আর তা কখনোই আর করা হয়নি। আমার নাটকের নাম, গ্রামের নাম, চরিত্রের নাম, এগুলোর বিশেষ খেয়াল করে বিশেষ যত্ন নিয়ে আমি কিন্তু এটা দিই। যেই জায়গা সেলিম ভাই দখল করে আছেন আমাদের দেশে, আমি মনে করি এটি অতিক্রম অথবা এর সমান্তরাল বা এর কাছাকাছি পৌঁছানোর জন্য হলেও অনেক সাধনা করতে হবে। পাণ্ডুলিপির চেয়ে উপন্যাস অনেক নিচের অবস্থান করে। নাটক হচ্ছে সেই একটা অঙ্গন যেখানে শিল্পের অন্যান্য সকল অঙ্গন এসে ধারণিত হতে পারে। চিত্রকলা থেকে শুরু করে নাচ, গান, যা কিছু আছে সবকিছু নাটক ধারণ করতে পারে। সেলিম আল দীন বলতেন গদ্য পদ্যের বিভেদ আমি মানি না। এইটাকে আসলে কিভাবে এর মিল এবং ফারাকগুলোকে আপনি দেখেন? স্ক্রিন প্লেজ ইজ দ্য স্টোরি টোল্ড উইথ পিকচার্স অ্যান্ড ডায়ালগ অ্যান্ড ডেসক্রিপশন। আপনারা তো ওই ধারাবাহিক নাটক লিখতেন, এখন ওয়েব সিরিজ লিখছেন, ফারাক কিছু কি পাচ্ছেন? একটা জিনিস খুবই বড় হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে বাজেট। আপনি কেমন আছেন? সহজ উত্তর, ভালো আছি। কিন্তু খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের মানুষকে যদি জিজ্ঞেস করেন, কেউ বলবে কেটে যাচ্ছে দিন, কেউ বলবে আল্লাহ রাখছে আর কি। মানে যার যার পেশা, যার যার জেলা, যার যার এলাকা অনুযায়ী এক একজন এক এক রকমের উত্তর দিয়ে থাকে। এই যে উত্তর দেয়া, এই যে চরিত্র নির্মাণ, এগুলো এই সংলাপের মাধ্যমে। আর আজকে দর্শক মণ্ডলী, আমরা এমন একজন মানুষকে ডেকেছি যিনি বলা যায় যে সংলাপের জাদুকর, যার জীবনযাপন, যার কর্ম, যার দর্শন সবকিছুই প্রকাশ পায় সংলাপের মধ্য দিয়ে। মাসুম রেজা আমাদের সঙ্গে আছেন, বিখ্যাত নাট্যকার, চিত্রনাট্যকার, উপন্যাসিক, লেখক। আর ভূমিকা দিব না। মাসুম ভাই কেমন আছেন? আছি। আমি ওইটাই ভাবছিলাম যে আমি কি সাধারণত উত্তর দিই, মানে আমি ওই আছির ভেতর দিয়েই আমার উত্তরটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু শুধু সংলাপ লিখলে তো হয় না, তার সাথে আবার অভিনয় যুক্ত হয়। যেমন যখন আমি বলি আছি, এটা একটা মিন করে আছি আছি, এই তিন আছির ভেতরে তিন রকম আছি বোঝায়। ফলে শুধু সংলাপ লিখলেই হবে না, সেটার সাথে আবার অভিনয় যুক্ত করে। হ্যাঁ, আমি আমার ওই আপনার পরিচয় দিতে গিয়ে ভুলে গিয়েছিলাম যে আপনি শুরুটা অভিনেতা হিসেবেই করেছিলেন। আমার শুরু অভিনেতা হিসাবে মঞ্চে প্রায় আমি 30টি নাটকের 108টি শো করেছি। অনুশীলনে ওই সময়টার কথা একটু শুনি না মাসুম ভাই। অনুশীলনের আগেও মূলত আমার যেটা প্রথম এবং প্রধান দল, কারণ একটু পরে বলি যে বোধন থিয়েটার বলে এখন একটা দল কুষ্টিয়াতে। আমি কুষ্টিয়ার ছেলে, আমার জন্ম বেড়ে ওঠা সব কুষ্টা। আমি গড়ায় বিধৌত বাতাসের মানুষ। বাহ। এবং সেইখানে প্রথম দলটা হয়, দলটার নাম ছিল বোধন কুষ্টিয়া। এটা 78 সালে, 78, আমি জানি না, সে প্রাগৈতিহাসিক কাল বোধ হয়। হ্যাঁ, এটা আমার প্রথম দল এবং প্রধান দল। এই কারণে বলছি যে যেহেতু আমি থিয়েটারের সাথে যুক্ত হওয়া এবং আমি আমার নিজস্ব যে জায়গা বা পরিচিতি, সেই জায়গাটা কুষ্টিয়া, তাহলে প্রথমে আমার দল হচ্ছে বোধন কুষ্টিয়া। সেটা আমরা প্রতিষ্ঠা করেছিলাম। এই কারণেই হচ্ছে আমার সবচেয়ে বড় মনে হয় যে এটা আমার দল সবসময়ের জন্য, সেটা হচ্ছে আমরা প্রতিষ্ঠাতের সাথে যুক্ত ছিলাম। সেখানে আমি বছর 3 কাজ করি একভাবে। তারপর আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যে ভর্তি হই। এই বছর 3 কাজের ভিতরে আমরা হারাধনের 10টি ছেলে বলে একটি নাটক করি, সেখানে আমি একদম পিওরলি একজন অভিনেতা ছিলাম এবং সেটিই মূলত আমার প্রথম মঞ্চের নাটক ছিল। নাটক সম্পর্কে বুঝতে পারা বা নাটকের সাথে যুক্ততা কিন্তু আমার বোধন এবং হারাধনের 10টি ছেলের ভেতর দিয়ে। 4টি চরিত্র ছিল এবং সেই 4টা চরিত্রর আমরা প্রত্যেকেই ছেলে, ওই আমরা যাকে বলি পুরুষ অভিনেতা আর কি, নারী অভিনেতা, পুরুষ অভিনেতা। এই দিয়ে আমার শুরু। পরে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চলে আসি এবং তখন কিন্তু কিছুটা আমি রাজনীতির সাথে যুক্ত ছিলাম, কারণ আমি
একটা বাম রাজনীতির সাথে যুক্ত ছিলাম, পরে আর তা কখনোই আর করা হয়নি। সেই থেকে হঠাৎ করে আমি হবিবুর রহমান হলে থাকতাম, সেখানে আমাকে ওই হলের যে সাহিত্য নাট্য সম্পাদক যিনি ছিলেন সংসদের, উনি আমাকে বললেন যে এরকম আমরা একটা নাটক করছি, হারাধনের 10টি ছেলে, তো আমি শুনেছি তুমি এটা কুষ্টিয়াতে বোধনে এটা করতে। ব্যাস, এরপরে শুরু হয়ে গেল রাজশাহী ইউনিভার্সিটিতে। এবং উনি আব্দুল হান্নান তাহির বিন শেলি ভাই এখন টেলিভিশন নাটকে প্রচুর অভিনয় করেন উনি, তো উনি আবার নিজের অনুশীলনের সাথে যুক্ত ছিলেন। তো উনি মানে খুবই মানে যৌক্তিকভাবেই আমি থিয়েটারে চলে আসলাম এবং অনুশীলন নাট্য দলের সাথে যুক্ত হলাম। অনুশীলন 79 তখন তার নাম ছিল, 79। এবং এটির রক্ষণাবেক্ষণ, দেখভাল, যা কিছু বলে অভিভাবকত্ব এবং সৃজনশীল কাজ, এগুলো সবার সাথে যুক্ত ছিল হচ্ছে মলয় ভূমিকা। সবাই আমরা চিনি মলয় ভূমিকা, মলয়দা। এই তো আমার শুরু হয়ে গেল ওখানে। তখন যে নাটকটা হলো সেটা হচ্ছে মামুনুর রশিদের লেখা ওরা আছে বলেই বোধহয়, ওরা আছে বলেই না, ওরা আছে ইবলিশ। আচ্ছা, ইবলিশ নাটকটা, তো ওইটাতে একটা খুব ভালো চরিত্র ছিল মেরাজুল নাম, সেটাতে অভিনয় করলাম। তখন আমার খুব অভিনয়ের ভিতরেই আমার যাচ্ছে পুরাপুরি ভাবেই। এবং তারপরে মামুন ভাই মানে মামুনুর রশিদ উনি একটি ওয়ার্কশপ করাতে গেলেন আমাদেরকে মুক্ত নাটকের উপরে, কিভাবে মুক্ত নাটক তৈরি করতে হয়। তো সেখানে ওই স্ক্রিপ্টিংটা থাকবে না। মুক্ত নাটকের 4টা বৈশিষ্ট্যের ভিতরে একটা হচ্ছে হ্যাঁ, পাণ্ডুলিপি নাই, ইম্প্রোভাইজ করে করতে হবে গল্পটা পুরোটা। পাণ্ডুলিপি নাই, এর সেট নাই, লাইট নাই, হ্যাঁ, এগুলো সবকিছু এবং এটা ফ্রি দেখানো হবে, এটার জন্য কোনো টিকিটও নাই, খোলা অঙ্গনে করতে হবে। তো এই জায়গা থেকে যেই গল্পটি আমরা ইম্প্রোভাইজ করলাম, সেই গল্পটি আমি দেখলাম যে আমার দলে মানে ছোট ছোট দল ভাগ ছিল, যে পুরোটাই আমিই তৈরি করলাম। আচ্ছা, পরে এই নাটকটিকে আবার আমি রচনা করে ফেললাম, মানে যেহেতু তখন সংলাপগুলো তৈরি হয়েছে, এই শকুন বলে নাটকটা আমি রচনা করলাম। এখান থেকে কিন্তু শুরু হয়ে গেল। আর আস্তে আস্তে কিভাবে যেন আমি আর আর অভিনয়ের প্রতি আমার অভিনয় আমাকে ততটা টানলো না। এখনো অনেকেই আমার ফেসবুকে বা বিভিন্ন জায়গায় কিন্তু করে নায়ক, আর আপনি তো আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম আপনাকে এক্স্যাক্টলি, হ্যাঁ, যে এখন তো আপনি নিজের ইচ্ছা মতো সিনেমার স্ক্রিপ্ট লিখছেন, টেলিভিশনের স্ক্রিপ্ট লিখছেন, মঞ্চের নাটক লিখছেন, চাইলে নিজের সুবিধা মতো একটা ভালো চরিত্র বানিয়ে নিজেই অভিনয় করতে পারতেন। সেটা আমি পারতাম, কিন্তু মানে আমার বিশেষ করে একটা বিষয় আমি দেখি যে আমাকে কিছু একটা টানে, প্রচন্ড টানে, এবং সেটা আমি উপেক্ষা করলেও আমি সেই টানকে ঠেকাতে পারি না, আমি তাতে সাড়া দিয়ে ফেলি। আর যা আমাকে নাটক রচনা সেটা, এবং কোনো ক্ষেত্রে যখন মঞ্চের হয় তখন সেটি নাটকের নির্দেশনাও আমাকে টানে। কিন্তু টেলিভিশনের নাটকের নির্দেশনা, মানে আমি যখন নাটক শুরু করেছি টেলিভিশনের জন্য সালাউদ্দিন লাবলুর সাথে, তখন থেকে আমার মনে হয় যে 1000 ডিরেক্টর আমার সামনে দিয়ে বেরিয়েছে, আমার আশপাশ দিয়ে বেরিয়েছে, কিন্তু আমি কখনো ডিরেকশনে যাইনি। লাবলু আমাকে বারবার বলেছে যে তুই একটা চরিত্র দেখ, অনেক নাট্যকার আছে যারা নিজেদের চরিত্র লিখে তারা অভিনয় করে এখন অনেক, আমি তো পেছনের মানুষ, হয়তো আমাকে দেখলে চিনবে না, নামটা শুনলে চিনে ফেলে, এটা আমাকে কাটাতে চায় লাবলু, না তোকে দেখলেই যেন চিনতে পারে। আমি বললাম না, আমি এখনো পর্যন্ত সেটা ভাবছি না, কিন্তু সেটা মানে হঠাৎ টান অনুভব করে ফেলবো কিনা আমি জানি না, কিন্তু এখনো সেই টান আমার। এইটা কিন্তু দেখা গেছে, ধরুন আব্দুল্লাহ মামুন বলেন, আপনি মামুনুর রশিদের কথা বললেন, মমতাজউদ্দিন আহমেদ, ওনারা একই সঙ্গে নাট্যকার, অভিনেতা। কিন্তু হুমায়ুন আহমেদকে আমরা কিন্তু কখনো কোনো নাটকে দেখি না, সেলিম আল দিন কেউ না, সেলিম আল দিনকে দেখিনি, অথবা আনিসুল হক যিনি টেলিভিশনে খুব নাটক লিখতেন। হ্যাঁ, সেলিম আল দিন প্রসঙ্গে একটু, আমি তখন ছাত্র, দেখতাম যে আপনি আর সেলিম আল দিন স্যার বসে বসে নকশিপাড়ের লোকেরা হাস্য করে, নকশিপাড়ের মানুষেরা হাস্য করে, একটুকু ইয়েতে থাকতো, কিন্তু নকশিপাড়ের মানুষেরাই নাম, নকশিপাড়ের মানুষেরা। এবং আমি দেখতাম তখন আপনারা সাবলাইম মিডিয়া বোধহয় ওখানে বসে বসে লিখতেন, আমরা যেতাম। তাই সেলিম আল দিনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? সেলিম ভাই তো একটা চলন্ত ইনস্টিটিউট। হ্যাঁ, যেমন আমি কোনো একটা ছোট কাজের জন্য সেলিম ভাইয়ের সাথে আমরা এই কুমিল্লার দিকে যাচ্ছি, হঠাৎ সেলিম ভাই আমাকে জিজ্ঞেস করলেন, নইমুদ্দিন তার বয়স কত বলতো?
সে কোথায় থাকে? আমি বললাম নইমুদ্দিনের বয়স অবশ্যই 50-এর উপরে এবং গ্রাম অঞ্চলে সে থাকে। তারপর বললো রাসেল বয়স কত এবং কোথায় থাকে? আমি বললাম রাসেলের বয়স অবশ্যই 25-এর নিচে, পড়াশোনা করে এবং শহরে থাকে। নামকরণ থেকে হ্যাঁ, তা আমাকে বললো দেখ দুটো নাম আমি বললাম, দুটো নামের ভেতর দিয়ে তুই একটা গল্প বলে ফেলবি। মানে আমি সেজন্য বলছি কি জীবন্ত এবং চলন্ত ইনস্টিটিউট সেলিম আল-দ্বীন। এবং আমি কিন্তু খুবই বিস্ময়ের সাথে এটা লক্ষ্য করে দেখলাম যে আসলেই নাম, এই জন্য আপনি লক্ষ্য করে দেখবেন যে আমার নাটকের নাম, গ্রামের নাম, চরিত্রের নাম, এগুলোর বিশেষ খেয়াল করে বিশেষ যত্ন নিয়ে আমি কিন্তু এটা দিই সবসময়ের জন্য। সেলিম আল-দ্বীনও এটাই করতেন। সেলিম ভাই হয়তো একাডেমিক্যালি উনি শিক্ষকতা করেছেন, উনি নাট্যকলা বিভাগ খুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু নাট্যকার হিসাবে যেই জায়গা সেলিম ভাই দখল করে আছেন আমাদের দেশে, আমি মনে করি এটি অতিক্রম অথবা এর সমান্তরাল বা এর কাছাকাছি পৌঁছানোর জন্য হলেও অনেক সাধনা করতে হবে। সেলিম ভাই হয়তো খুবই স্বাভাবিকভাবে তার চিন্তার কি বলবো মাত্রা এত উপরের লেভেলে ছিল, হয়তো আমরা ভাবতেও পারি না যে ওই লেভেলটাকে ধরার জন্য আমাদের কি করা উচিত। কিন্তু এটাও আমি মনে করি যে তিনি একটা স্ট্যান্ডার্ড, তিনি একটা কি বলবো মাপকাঠি, যা ছোঁয়ার জন্যে বা অতিক্রম করার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে ইংরেজিতে বলে স্ট্রাগল করতে হবে। না, আপনি সেলিম আল-দ্বীনের লেখা বা সেলিম আল-দ্বীন আপনাকে কোনো প্রভাব আপনার রচনায়? আমি অবশ্যই সব সময়ের জন্য, যেমন আমি আমার একটা নাটক তখন লিখছিলাম, পরে এটা নাট্যকেন্দ্র এটা মঞ্চে এনেছিল, আরজ চরিতামৃত, তারিক আনাম খানের, তারিক ভাই ডিরেকশন করেছিলেন। এই নাটকটি আমি যখন লিখছি তখন কোনো একটা জায়গায় বসে আমরা একটু বোধহয় টফি খাচ্ছি বিকেলের দিকে, তো আমি সমস্যাটা বললাম বা যখন বলছি যে আরজ আলী এই কাজ করছিল, ঘুড়ি উড়াচ্ছিল বা এইরকম কিছু একটা করছিল, তখন তার মায়ের মৃত্যু খবরটা তার কাছে আসে, এটা আমি বলছি। তখন আমাকে বলল দেখ সাবলিমিটি বলে একটা বিষয় আছে। বলেন তো। বলে এই যে মানে একটা উচ্চতর লেভেলে উঠতে হলে সেই উচ্চতর লেভেলে ওঠার জন্য একটা সিঁড়ি দিতে হয়। কোথায় সে একটা আনন্দময় মুহূর্তের ভেতরে আছে, হঠাৎ করে দিলি সেটা যদি খুব নাটকীয় তার প্রয়োজনে না দরকার পড়ে, তাহলে ওইটাতে পৌঁছানো যেন সিঁড়ি দিতে হবে। অর্থাৎ এমন একটা দৃশ্যের অবতারণা করতে হবে যে দৃশ্যটা পরের দৃশ্যের মুডটা ক্রিয়েট করবে। একটা সিঁড়ি দিয়ে, মানে এই উল্লম্ফন না করে একটা সিঁড়ি দাও যেটা পরের আগের দৃশ্যের মুডটাকে কিছুটা ইয়ে করে কমিয়ে বা কিছুটা ব্যালেন্স করে পরের দৃশ্যের মুডকে নিয়ে আসবে, অর্থাৎ মাঝামাঝি পর্যায়ের একটা। এই যে সূক্ষ্ম একটা বিষয়, আমি তো মনে করি যে মানে আমি তারপরে যখন আরজ আলী লিখলাম, ওই দৃশ্যের পরে আমি মাঝখানে একটা দিলাম যে আরজ আলীর একটা বাড়িতে দাওয়াত আছে, কারণ সে ওই যে জমি মেপেও তো ইয়ে ছিল, আমিন ছিল। হ্যাঁ, নিজ প্রতিষ্ঠায় নিজের পড়াশোনাতে সে আমিন, কোনো ইনস্টিটিউটে সে পড়ে নাই। এবং সেইখান থেকে মানে তার দাওয়াত খুব ভালোভাবে জমি মেপে দিয়েছে, তার দাওয়াত তার চাচাদের বাড়িতে। কিন্তু সেই বাড়িতে যে দেখে যে ওই বাড়ির দাওয়াত না, ওর আরেক চাচার বাড়িতে দাওয়াত চলে গেছে। কারণ কি, ওই বাড়ির মেয়েটা ফিরে এসেছে, যে পরপর 3টি মেয়ের জন্ম দিয়েছে বলে ওই স্বামী তাকে তাড়িয়ে দিয়েছে। তো এই মেয়েটির সাথে সে ওই বিষয়ে গল্প করতে থাকে, মেয়েটা তার দুঃখের কথা বলতে থাকে। এইবার এসে আরজের মায়ের মৃত্যু সংবাদটা তার কাছে আসে। আমিও দেখেছি এবং দর্শকদেরকেও আমি দেখেছি যে দর্শকদের কোনো ঝাঁকি লাগে না, দর্শকরা এরকম কোনো ফিল করে না যে আমি খুব বেশি আমার লাভ দেওয়া হয়ে গেল, উল্লম্ফন হলো। এইগুলো কিন্তু মানে এই খুব সূক্ষ্ম জায়গাগুলো আমি তার কাছ থেকে শিখেছি। এবং ভাবনার জায়গাটা, যেমন আমি যদিও সেটা সর্বতভাবে রাখতে পারিনি, উনি আমাকে বলেছেন কখনো উপন্যাস লিখিস না, কারণ উপন্যাস নাটকের চেয়ে, পাণ্ডুলিপির চেয়ে উপন্যাস অনেক নিচের অবস্থান করে।
উনি উপন্যাসকে খাটো করে বলেন নাই, মানে নাটকের তুলনায়। কারণ ওনার ওই যে আমরা ওনার শিল্প তত্ত্বটা তো আমরা জানি, দ্বৈতায়ত অদ্বৈতবাদী শিল্প তত্ত্ব। নাটক হচ্ছে সেই একটা অঙ্গন যেখানে শিল্পের অন্যান্য সকল অঙ্গন এসে সমবেত হতে পারে এবং নাটককে সমৃদ্ধ করতে পারে, অথবা নাটকের সেই শক্তি আছে যে শিল্পের অন্যান্য সকল শাখাকে তার ভেতরে নিয়ে আসতে পারে। চিত্রকলা থেকে শুরু করে নাচ গান যা কিছু আছে সবকিছু নাটক ধারণ করতে পারে। ফলে যা যা উপন্যাসের ধরন সবই ধারণ করতে পারে। ফলে যা উপন্যাসকে ধারণ করে আরো অন্যান্যকেও এমব্রেস করতে পারে, আরো অন্যান্যকেও ধারণ করতে পারে, সে তো অনেক উপরে। ফলে নাটকের মহত্ব, নাটকের কি বলবো বড়ত্ব, এইটা সেলিম ভাই আমাকে শিখিয়েছেন। এবং উনি আমাকে বলেছেন যে উপন্যাস লেখার দরকার নেই তো, তুই নাটক লিখলে তার ভিতরে উপন্যাস হচ্ছে, তুই নাটকটা পাঠ করলে আমাকে বলে তুই আমার প্রাচ্য পাঠ কর, উপন্যাস পাঠ। ওনার শেষ দিকের নাটকগুলোতে উনি আখ্যান বলতেন। আখ্যান উনি তো সেটা যায় পাঁচালী ফর্ম নিয়ে, সেটা আরো পরে এটা তার সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে তখন বলা যাবে। এবং উনি আমাকে এটা বলেছিলেন যে কোনো দরকার নেই, কারণ যা তুই যা লিখিস সেটাই সে যা ধারণ করতে পারে যাকে, তাকে আবার নতুন করে লেখার দরকার। তা আপনি কেন নতুন করে উপন্যাস লিখলেন? আমি লিখি নাই। যেমন আমার যে উপন্যাস একটা মিনকন্যা দয় বলে, সেইটিকে আমি এমন ফর্মে লিখেছি, আমি হাসান আজিজুল হক স্যার তো আমার খুবই প্রিয় শিক্ষক, এবং উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তো আমার ওই ইয়েটার জন্যে, উপন্যাসটার জন্যে তার একটা ভূমিকা লিখে দেওয়ার জন্য হাসান স্যারকে দেওয়া হলো। আর হাসান স্যার ভীষণ আগ্রহী ছিলেন আমি কি লিখছি না লিখছি এগুলো সমস্তটা উনি দেখতেন, অনুসরণ করতেন। এবং তখন তিনি ভূমিকাটা লিখলেন, সেখানে লিখেছেন এটিকে উপন্যাসের তুলনায় সংলাপ সহ পাণ্ডুলিপি বললেই ভালো হবে। উনি এই কথাটি লিখলেন। তার মানে কি আমি কিন্তু ওইটাকে মেনটেন করেছি। আমার নাটকের যেই গতিবিধি বা নাটকের যেই শরীর, সেটাকেই আমি উপন্যাসের ভিতরে ঢুকানোর চেষ্টা করেছি। যদিও আমি স্বীকার করি যে সেলিম ভাইয়ের এই নিষেধকে আমি সম্পূর্ণভাবে মানতে পারি নাই, কিন্তু এই নিষেধকে কিছুটা কি বলবো হালকা করে নিয়ে, ঠিক আছে, মনে হয় যে অনুমতির জায়গা থেকেই আমি লিখেছি। আচ্ছা, আমার খুব মানে ভাবতে ভালো লাগে যে এই সেলিম আল দীনের হাতে আমরা অনেক কিছু শিখেছি। আপনি যে লংজিভিটির সাবলাইমের কথা বলছেন, লংজিভিনেসের, সেটা স্যার হাতে ধরে আমাদের শিখিয়েছেন। আপনাদের সঙ্গে উঠা বসা করার সুযোগ পেয়েছি। আপনার যে আরো চরিত্র আমি তো আমরা দেখেছি মঞ্চে, নাট্যকেন্দ্র যখন করতো, আমাদের বন্ধু বান্ধবরাই অভিনয় করতেন সেখানে। একটা প্রশ্ন সেলিম আল দীনকে বা এরকম সেলিম আল দীনের মতো আপনার মতো মানুষদের পেলে আমি করি, এটা আপাতভাবে কঠিন প্রশ্ন, কিন্তু এইটা সহজ করে বোঝার জন্য প্রশ্নটা করি। প্রশ্নটা হলো এরকমের যে এই যে চিত্রনাট্য, চলচ্চিত্র, মঞ্চ, টেলিভিশন, তিনটা আলাদা মাধ্যম, কিন্তু এই তিনটা মাধ্যমে আপনারা মানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন। এর ফারাকটা, বিভেদটা, যদি সেলিম আল দীন বলতেন গদ্য পদ্যের বিভেদ আমি মানি না, অনেক ফারাকই উনি মানতেন, কিন্তু যদি আমি একজন নতুন লেখকের জন্যই বলি, এইটাকে আসলে কিভাবে এর মিল এবং ফারাকগুলোকে আপনি দেখেন? প্রথমত আমি বলবো যে যদি ধারণাগত জায়গা থেকে যাই, যেমন প্রথমে আমি যদি আসি যে সিনেমার যে আমরা চলচ্চিত্রের যে চিত্রনাট্য লিখি, স্ক্রিন প্লে, এটা কিন্তু দেখেন স্ক্রিন প্লে ইজ দ্য স্টোরি টোল্ড উইথ পিকচার্স অ্যান্ড ডায়ালগ অ্যান্ড ডেসক্রিপশনস। একটা গল্প, সেটা পিকচার দিয়ে আমি বলছি, সাথে প্রয়োজনীয় সংলাপ এবং প্রয়োজনীয় ডেসক্রিপশন। অর্থাৎ ধরা যাক যে একটি ছেলে গলি দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমি সেটা ক্যামেরায় দিলাম, কিন্তু আমি যখন ইয়েতে আসবো, উপন্যাসে আসবো, হ্যাঁ, তখন হয়তো উপন্যাসে ওই বর্ণনাটা আমাকে লিখতে হবে, ন্যারেশন, ডেসক্রিপশনটা ন্যারেশন হয়ে যাচ্ছে। ক্যামেরাতে ন্যারেশনটা করলাম, আমাকে উপন্যাসে ন্যারেশনটা করতে হবে। তাহলে পার্থক্যটা আমার মনে হয় যে যদি ধারণাগত জায়গা থেকে যাই বা সংজ্ঞার জায়গা থেকে যাই, তাহলে উপন্যাস এবং স্ক্রিপ্ট, আমি বলবো চলচ্চিত্রের যে চিত্রনাট্য, তা এক জায়গায় থাকলো না। আর টেলিভিশনের সাথে যদি সিনেমাকে আমি মেলাতে যাই, তাহলে যেটা কলেবরের প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে থাকে, সিনেমার কলেবর
সিনেমার কি বলবো যে পরিসর, টেলিভিশনের ক্ষেত্রে এসে সেই পরিসরটা এবং কলেবরটা একটু আলাদা হয়। আর আরো একটা বড় বিষয় থাকে যে সিনেমার দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি, টেলিভিশনের দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, সিনেমার দর্শকের যতটা প্রস্তুতি থাকে টেলিভিশনের দর্শকের ততটা প্রস্তুতি নাই। নানান ভাবে যদি আমি ঠিক ওইভাবেই আসি যে ঠিক মঞ্চের দর্শকও কিন্তু একটা বাড়তি সুবিধা পায়, সে কিন্তু থ্রি ডাইমেনশনাল ফিগারটাকে সে দেখে। আমরা টেলিভিশনে সিনেমাতে 2 ডাইমেনশন পর্যন্ত দেখতে পারি, কিন্তু ইয়েতে যদি এখন 3 ডাইমেনশন সিনেমা চলে আসছে, কিন্তু মঞ্চে এসে আমি 3 ডাইমেনশনাল ফিগারটা দেখি এবং সরাসরি জীবন্ত এবং সরাসরি যোগাযোগটা হতে পারে। আমি তালি দিলে আমার অভিনেতার উপরে যে সেটা প্রভাব ফেলে, আমি তালি না দিয়ে যদি তালি পাওয়ার জায়গাটাতে তালি না দিই তাহলে সেটাও তার উপর প্রভাব ফেলে। অর্থাৎ একটা স্ট্রেইট কানেকশন এর ভিতরে তৈরি হয়। এবং যেমন আমি বলি, আমি সিনেমাতে যদি যাই, আমি যদি এখানে বসে 3 জন বন্ধু বলি যে আমরা কালকে সমুদ্র দর্শনে যাব, এই সংলাপটা দেওয়ার পরে আমাকে যদি সমুদ্র দর্শন দেখাতে হয়, তাহলে মঞ্চে যেটা করতে হচ্ছে আমাকে পরের ওই সমুদ্র ক্রিয়েট করে নিয়ে, সে আবহতে ক্রিয়েট করে নিয়ে, মিউজিকে, সেটে, লাইটে ক্রিয়েট করে তারপরে আমাকে দেখাতে হচ্ছে। কিন্তু আমি যদি এটা সিনেমা হয়, আমার সঙ্গে সঙ্গে মানে আমি জাস্ট নেক্সট মোমেন্ট, সেকেন্ড ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু আমি সমুদ্রে 3 বন্ধু ঘুরতেছে দেখা দিতে পারবো। ফলে এইখানে যে সুবিধাটা আমরা ভোগ করছি যে 3 ডাইমেনশনাল দেখা যায়, ডিরেক্ট সরাসরি আমাদের যোগাযোগ হয়, আর ক্যামেরার কারণে এই সুবিধাগুলো ভোগ করে। ফলে নানান ভাবে 3টাই মাধ্যমই, টেলিভিশন বা মঞ্চ বা আলাদা আলাদা। কিন্তু যদি আমি দেখি যে আমি কি দেখাই, যদি আমি গল্পটার কথা বলি, কাহিনীটার কথা বলি, তাহলে সাবজেক্ট যদি আমি বলি, সাবজেক্ট কুড বি সেম, তাই না? যে এই নাটকটি এইটার উপরে, মঞ্চের এই নাটকটা এইটার উপরে হয়েছে, যে একটি ছেলের বেড়ে ওঠা, কামিং অফ এজ বলি যেটাকে আমরা, বেড়ে ওঠার উপরে। আমি টেলিভিশনেও সেটা করতে পারি, তার হয়তো পরিসরটা একটু ছোট হবে। আমি সিনেমাতেও সেটা করতে পারি। বাজেট ওয়াইজও কিন্তু আবার 3টা আলাদা, তাই না? কোনোটা বড়, কোনোটা ছোট বাজেটের। এই সমস্ত গুলো মিলেই কিন্তু আমি চিত্রনাট্যের। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা ভুললে হবে না, সেটা হচ্ছে যে যেটা সেলিম আল দীনের নাট্য সাহিত্যে খুব, আমি নাট্য সাহিত্য শব্দটা খুব জোর দিয়ে বলছি এই কারণে, নাট্য সাহিত্যে যেটাকে মহাকাব্যিক ব্যঞ্জনা বলি, মহাকাব্যিক কি বলবো আবহ বলি, যেটাই বলি, সেইটা কিন্তু আমার বিশ্বাসে আমি সেলিম ভাইয়ের কাছ থেকে কি শিখেছি, মহাকাব্যের যেটা হচ্ছে অনেকগুলো কমিউনিটি, অনেকগুলো শহর, যেমন নিমজ্জন যদি আমি নিই সেলিম ভাইয়ের, সেই পুরো একটা শহরের ভিতরে নানান জায়গায় নানান ঘটনা, স্টেডিয়াম থেকে শুরু করে কাঁচা বাজারে শুরু করে মাছের বাজার থেকে শুরু করে ডাক্তার বন্ধুটার বাড়ি, এবং নানান যে ঘটনা ঘটছে, নানান ঘটনা, নানান স্থান এবং নানান সম্প্রদায় যখন একই নাটকে একই কাহিনীর ভিতরে আবদ্ধ হয় এবং একটি কথা বলে সম্মিলিতভাবে, হ্যাঁ, সেটি মহাকাব্যিক একটা ব্যঞ্জনা তৈরি করে। সেলিম ভাইয়ের বেশিরভাগ যদি হাতদাই নিই, আমি কীর্তন খোলা নিই, হ্যাঁ, বা কেরামত মঙ্গল নিই, কেরামত মঙ্গলের যে জীবন তা কিন্তু একটা মহাকাব্যিক জায়গা, যে তোরা সে তার জন্ম থেকে শুরু করে নানান জায়গায় যাওয়া, মুক্তিযুদ্ধ, হ্যাঁ, সমস্তটা মিলিয়ে একটা কিন্তু মহাকাব্যিক কি বলবো আবহ সৃষ্টি করে, ধারণা সৃষ্টি করে। আমার যেটা মত বা আমার যেটা শেখা, সেটা কিন্তু যে সিনেমা হোক, টেলিভিশন হোক, অথবা মঞ্চ বা উপন্যাস, এই মহাকাব্যিক একটা আবহ থাকতে হবে, মানুষের জীবন হতে হবে। আর মানুষ মানে তো শুধু আমি লেখক নই, বা আরেকজন যিনি রিক্সা চালাচ্ছেন, অথবা যিনি অন্য একটি অফিসে কাজ করছেন, এই তো নয়, নানান ধরনের মানুষ আছে। এবং যত মানুষকে আপনি যা বলতে চান তার সাথে সংযুক্ত করতে পারেন আপনার গল্পের ভেতরে, আমি মনে করি সেটি সবচেয়ে বড় কাজ করা, সেটা হওয়া উচিত। সেই জায়গায় যে কিন্তু সিনেমাতে বা মঞ্চে বা টেলিভিশনে কোনো পার্থক্য হওয়া উচিত বলে আমি মনে করি না।
মাসুম ভাই, আপনারা তো ওই ধারাবাহিক নাটক লিখতেন, এখন ওয়েব সিরিজ লিখছেন, ফারাক কিছু কি পাচ্ছেন? না, ধারাবাহিক মত প্রকাশের জায়গায় হয়তো একটু বেশি সুবিধা ওয়েব সিরিজে ওয়েব পাচ্ছেন। সিরিজে সেইটা আছে, কিন্তু ওয়েব সিরিজে যেটা হচ্ছে দেখেন একটা জিনিস খুবই বড় হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে বাজেট। ঠিক আছে, যদি ওয়েব সিরিজকে আমরা যে ধারাবাহিকটা টেলিভিশনের জন্য লিখতাম তাকে পার্থক্য করতে চাই, প্রথমে আমি বলবো যে বাজেটের একটা বিরাট পার্থক্য আছে। ঠিক আছে, যেহেতু বাজেটটা দেওয়া হয়েছে সেহেতু কিন্তু সবসময়ের জন্যেই যিনি যিনি লগ্নি করছেন অর্থটাকে, তিনি কি চাইবেন, তার রিটার্নটা চাইবেন। আর তার রিটার্নটা চাওয়ার জন্যে তিনি তার যেই যেই নাটকটি তৈরি করছেন বা যাকে দিয়ে তৈরি করছেন বা যাদের দিয়ে অভিনয় করাচ্ছেন, অন্যান্য কাজগুলো করাচ্ছেন, সবসময় তিনি চাইছেন যে যারা গুণে মানে এই শব্দটা বললাম ভালো উৎকৃষ্ট তাদেরকে সেটা সেটা দিয়ে করাচ্ছেন, সো দ্যাট এই একটা শ্রেণীর দর্শককে বা সকল শ্রেণীর দর্শককে সে আকর্ষণ করে। কিন্তু একটা বাধা থেকে যাচ্ছে ওটিটিতে, সেটা হচ্ছে যে আপনাকে এটা সাবস্ক্রাইব করতে হচ্ছে এবং দেখতে হচ্ছে, আপনাকে মেগাবাইট এমবি বলি আমরা, এমবি খরচ করতে হচ্ছে, এবং কোনো না কোনোভাবে আপনাকে সেইখানে যে সাবস্ক্রাইব করার জন্য নানান কিছু লেখালেখি করতে হচ্ছে, পেমেন্ট করতে হচ্ছে, বেশ একটা বড় ঝক্কি পার হয়ে তারপরে আপনি প্রস্তুতি নিতে হচ্ছে, সিনেমার দর্শকের মতোই নিতে হচ্ছে, টিকিট কেটে যাওয়ার মতো, এক্স্যাক্টলি সিনেমার দর্শকের মতন টিকিট কেটে। এবং এইখানে সরি আপনাকে আটকালাম, সেটা হলো বাজেটের প্রশ্ন আর কি। বাজেট একটা বড় ফ্যাক্টর এখানে। মাসুম রেজা মনে হয় না বাজেটের ক্ষেত্রে খুব চৌকস লোক। কেন বলছি সেটা বলি। মানে আপনি যখন সিনেমার চিত্রনাট্য লিখেন, জানা মতে মোটা একটা অঙ্ক পেলেন, ওয়েব সিরিজেও পাচ্ছেন, টিভি নাটকেও পাচ্ছেন, কিন্তু মঞ্চটাকে আমরা এত বছরেও ওই আয়ের জায়গাটায়, বা মাসুম রেজা একটা নাটক লিখে যে একটা বড় টাকা পয়সা উল্টো পকেট থেকে দিয়েও অনেক সময় করতে হচ্ছে, সেটাই হয়। দুই একটা হয়তো আকস্মিক প্রফেশনাল থিয়েটার আমরা করছি, অর্থাৎ ব্যবসায়িক জায়গাটা ওইভাবে আমাদের মঞ্চ নাটকে অর্থনৈতিক জায়গাটা দাঁড়ায়নি। আমি সেই আলোচনাটা যাব না, কিন্তু আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ আপনাকে আমি যা দেখছি 20-25 বছর ধরে, যে আপনার আগ্রহ বেশি মঞ্চ নাটকের দিকে, মানে যেখানে পয়সাটা নেই। তীব্র। কেন? না, আমি কিন্তু যেমন ধরা যাক, আমি সবসময় এটা বলি, লেখালেখিও করি, সেটা হচ্ছে যে আমি যদি প্যারিসে যাই, আমি মূলত শহরটাকে কিভাবে চিনি? এটা একটা সংস্কৃতির শহর। সেই সংস্কৃতির ভিতরে কি আছে? প্যারিসের চিত্রকলা, চিত্রশিল্পীদের মিউজিয়াম, তারপর অপেরা, এরকম আপনি বড় বড় শহরগুলোকে, যেটাকে আমরা সাংস্কৃতিক সমৃদ্ধ শহর বলি, সেটাকে আমি কিন্তু চিনি। ফ্রান্সের কিন্তু চলচ্চিত্র, যেখানে কান উৎসব হয়, ঠিক আছে, সেটাও তো অনেক সমৃদ্ধ। কিন্তু ফ্রান্সে যে ফ্রান্সের ছবি দেখছি এটা কিন্তু হয় না। ফ্রান্সে যে ফ্রান্সের অপেরাটা দেখছি, চিত্রশালাটা দেখছি, লুভ মিউজিয়ামে ঢুকছি, তাই না? তো তাহলে একটা শহরের সাংস্কৃতিক এবং রুচির যে পরিচয়, তা কিন্তু সেই শহরের গান, নাটক, মানে থিয়েটার, চিত্র, কি বলবো, চিত্রশিল্প ইত্যাদি। তো আমার তো আকর্ষণ ওইটার প্রতি বেশি হয়ে থাকবে, কারণ আমি যে শহরে বাস করি, আমি যে দেশে বাস করি, সেই দেশের কথা পরিষ্কারভাবে সুন্দরভাবে বলে একটা শহরকে সংস্কৃতবান করে তুলতে পারবো, একটা শহরকে রুচিবান করে তুলতে পারবো, সেটা আমি একটা দায় বলে মনে করি। আমার এই দায়টা পালনের জন্য আমার সবচেয়ে বেশি টান ইয়ের প্রতি, মঞ্চের প্রতি। আমি এই বাজেটের বলা যায় যে নাট্যকারের সঙ্গে একটু ফাঁদ পেতেছিলাম, এই দায় শব্দটা বের করে নিয়ে আসতে, যে থিয়েটারের দায় মানে আমরা চলচ্চিত্রের দায়বদ্ধতার কথাও বলি, টেলিভিশনের একটা দায়বদ্ধতা আছে, কিন্তু সম্ভবত যত বড় বড় আন্দোলন আমরা দেখেছি শিল্পক্ষেত্রে, সেটা ব্রেক্টের কথা বলি, ইবসেনের কথা বলি, এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয়, এবং এই দায়বদ্ধতার দায়িত্বটা আপনারা আমাদের হয়ে তুলে নিয়েছেন। সেটা মানে হ্যাঁ, নিজের অনুভব থেকেই আমি এটা করি, কারণ আমি দায়টা অনুভব করি
ভীষণভাবে। হ্যাঁ, এটা এরকম হয়ে যায় যে যে কেউ কেউ দায়টা নেয় বলেই আমরা অনেক বেশি পেয়ে থাকি। না, এটা আপনার তো অনেক অনেক মানে গল্প আপনার সঙ্গে তো গল্প করে কখনোই শেষ করা যায় না, কিন্তু সময়ের তো একটা Right. ঝামেলা থাকেই সীমিত। কাজে আমরা আজকে এখানে আনুষ্ঠানিকভাবে শেষ করি এবং আনুষ্ঠানিকভাবে আপনাকে বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিটটকে আসার জন্য অভিবাদন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। না তোমাকেও আমার অসংখ্য কৃতজ্ঞতাই জানাচ্ছি যে এরকম একটা মুক্ত আলোচনা, মানে আমি আমার কথাটা আমার মতো করে বলতে পারবো, এরকম আলোচনা আমরা খুব কম সুযোগ পাই। সেই সুযোগটা আমাকে দেওয়ার জন্য আমি আসলেই এই লিড টক বোধহয় এটার নাম, বেঙ্গল বুকস বেঙ্গল প্রেজেন্ট বুকস টিবিএস প্রেজেন্টস, লিটটেক। হ্যাঁ এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ মাসুম ভাই আপনাকে। শুধু দর্শক, কথা বলছিলাম আমাদের সংলাপের জাদুকর মাসুম রেজার সঙ্গে, যিনি একই সঙ্গে নাটক লেখেন, নাটক মঞ্চে নির্দেশনা দেন, মঞ্চে কাজ করেন, চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখছেন, একসময় অভিনয় করতেন। আমাদের এখন সৌভাগ্য কম হয় তার অভিনয় দেখার, হয়তো ভবিষ্যতে সেই সৌভাগ্য হবে। আমরা মাসুম রেজার দীর্ঘ শিল্পময় জীবন কামনা করছি আর আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আজকে বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিটটক এখানেই শেষ করছি।